রেকর্ড দিলাম। সো শুভ সকাল সবাইকে। আমরা গত ক্লাসে যেটা নিয়ে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে অর্থায়নের লক্ষ্য। আমরা গত ক্লাসে অর্থায়নের লক্ষ্য নিয়ে আলোচনা করেছিলাম এবং অর্থায়নের লক্ষ্যকে বেসিক্যালি আমাদের দুইটা লক্ষ্য থাকবে। একটা হচ্ছে মুনাফা সর্বাধিকরণ, দুই নাম্বারটা হচ্ছে সম্পদ সর্বাধিকরণ। বলা হচ্ছে মুনাফা সর্বাধিকরণের ক্ষেত্রে বলা হচ্ছে আমাদের প্রথমটা হচ্ছে সময়কে বিবেচনা করে না, দ্বিতীয়টা হচ্ছে নগদ প্রবাহ বিবেচনা করে না, তৃতীয়টা হচ্ছে ঝুঁকি বিবেচনা করে না। আমার কথা কি বোঝা যাচ্ছে? সাউন্ডে কোনো সমস্যা হচ্ছে কিনা ফাহাদ? না স্যার, ঠিক আছে, সাউন্ড ঠিক আছে। আচ্ছা ঠিক ঠিক আছে আছে ঠিক স্যার। আছে ঠিক আছে, তাহলে মাইক্রোফোন অফ করে রাখো। ঠিক আছে, তো কোনো প্রবলেম হলে একটু বলি। তাহলে আছে। দেখো আমরা যেটা স্যার বলছিলাম লেখাগুলো ঝাপসা দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আজকের জন্য একটু চেষ্টা করো, আশা করি ঠিক হয়ে যাবে। চেষ্টা করছি কি করা যায়। ওকে, তো দেখো যেটা বলছিলাম সেটা হচ্ছে আমরা আমাদের দুইটা লক্ষ্য থাকবে, একটা হচ্ছে মুনাফা সর্বাধিকরণ, একটা হচ্ছে সম্পদ সর্বাধিকরণ। মুনাফা সর্বাধিকরণের ক্ষেত্রে সময়কে বিবেচনা করবে না, নগদ প্রবাহকে বিবেচনা করবে না এবং ঝুঁকিকে বিবেচনা করবে না। আর যার কারণে মুনাফা সর্বাধিকরণ কখনোই একটা অর্থায়নের মূল লক্ষ্য হওয়া উচিত নয়। এবং মুনাফা সর্বাধিকরণের ক্ষেত্রে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে ইপিএস, আর্নিং পার শেয়ার। আর্নিং পার শেয়ার বা ইপিএস, যেটাকে বাংলাতে বলা হচ্ছে প্রতি শেয়ার মুনাফা বা প্রতি শেয়ার আয়। এবং দেখা যাচ্ছে এই প্রতি শেয়ার আয়টা আমরা বের করে যে মুনাফা সর্বাধিকরণ করছিলাম সেই ক্ষেত্রে এই তিনটা বিষয় বিবেচনা না করার কারণে আমাদের অর্থায়নের মূল লক্ষ্য মুনাফা সর্বাধিকরণ হচ্ছে না। তাহলে সম্পদ সর্বাধিকরণ হয় কিনা সেটা নিয়ে আমরা একটু আজকে আলোচনা করব। বিষয়টা হচ্ছে ভালো স্যার করে খেয়াল করো। বলো। স্যার, ওই যে ইংলিশ তিনটা ওয়ার্ড ইপিএস, এটা মানে? ইপিএস মানে হচ্ছে আর্নিং পার শেয়ার, EARNING, আর্নিং, PER পার, SHAR, আর্নিং পার শেয়ার মানে হচ্ছে প্রতি শেয়ার আয়। দ্যাট মিনস হচ্ছে সাধারণ শেয়ার যারা যারা ইনভেস্ট করছে তারা প্রত্যেকে বছর শেষে যে পরিমাণ লভ্যাংশ পাইছে, প্রত্যেকে একটা শেয়ার হোল্ডারের বিপরীতে বা একটা শেয়ারের বিপরীতে একজন শেয়ার হোল্ডার যে পরিমাণ মুনাফা বা লভ্যাংশ পায় সেটাকে বলা হচ্ছে ইপিএস। ঠিক আছে, আমরা জানি বেসিক্যালি একটা শেয়ারের মধ্যে একজন শেয়ার হোল্ডার যখন ইনভেস্ট করে সে দুই ধরনের প্রফিট আশা করে। একটা হচ্ছে ইপিএস, যেটাকে আমরা লভ্যাংশ বলি, আর আরেকটা কি একটা হচ্ছে ইপিএস বা লভ্যাংশ, আর একটা কি মূলধনী লাভ। মূলধনী লাভ। ভেরি গুড নাবিল, মূলধনী লাভ, যেটা হচ্ছে এককালীন পাওয়া যায় এবং যেটা হচ্ছে শেয়ারের প্রাইস যদি বৃদ্ধি পায় সেকেন্ডারি মার্কেট বা মাধ্যমিক বাজারে যখন শেয়ারটা বিক্রি করতে যায়, যদি শেয়ারের মূল্য বৃদ্ধি পায় তাহলে ওই মূল্য বৃদ্ধিজনিত যেই লাভ শেয়ার হোল্ডার অথবা বিনিয়োগকারী পেয়ে থাকে সেটাকে বলা হচ্ছে মূলধনী লাভ। আচ্ছা যাই হোক, এটা আমরা গত ক্লাসে পড়েছিলাম। সো এখন চলে আসো, আমরা এই যে কোম্পানি তার শেয়ারটা বিক্রি করবে, কোম্পানি প্রথমত যে মার্কেটে তার শেয়ারটা বিক্রি করে থাকে সেটাকে বলা হচ্ছে প্রাইমারি মার্কেট অথবা প্রাথমিক বাজার। এই শেয়ারটা কারা ক্রয় করে থাকে? আর এই শেয়ারটা বিনিয়োগকারী বা ইনভেস্টররা ক্রয় করে থাকে। ঠিক আছে, তাহলে আমি ধরে নিলাম এই ইনভেস্টর কোম্পানি থেকে 100 টাকার একটা শেয়ার ক্রয় করে নিল। কত টাকার? 100 টাকার একটা শেয়ার ক্রয় করে নিল প্রাইমারি মার্কেট থেকে। এখন এই 100 টাকার শেয়ারটা, 100 টাকাটা যেহেতু কোম্পানি ব্যবহার করছে, কোম্পানি 3 বছর ধরে এই ইনভেস্টরদেরকে প্রফিট দিয়ে যাচ্ছে। প্রথম বছরে কোম্পানি কয় বছর? 3 বছর ধরে এই ইনভেস্টর এই কোম্পানির শেয়ারটা নিজের কাছে রাখছে। প্রথম বছরে কোম্পানি 5 টাকা লাভ দিচ্ছে, দ্বিতীয় বছরে 7 টাকা লাভ দিচ্ছে, তৃতীয় বছরে 12 টাকা লাভ দিচ্ছে। তাহলে দেখা যাচ্ছে এই যে ইনকামটা, এটা হচ্ছে যে আপগ্রেড, মানে হচ্ছে দিন দিন উপরের দিকে উঠতেছে। ঠিক আছে, তাহলে এইখান থেকে যেটা বোঝা যাচ্ছে 5 টাকা, 7 টাকা, 12 টাকা এইভাবে যখন লাভ দিচ্ছে, আমরা আপাত দৃষ্টিতে বুঝে নিতে পারছি যে কোম্পানির আর্থিক অবস্থা ভালো,
কোম্পানির দক্ষতা ভালো, কোম্পানির সুনাম ভালো, এটা আমরা আপাত দৃষ্টিতে বুঝে নিতে পারছি। দ্যাট মিনস হচ্ছে যখন কোম্পানির সুনাম ভালো থাকে, কোম্পানির দক্ষতা ভালো থাকে, কোম্পানির আর্থিক সচ্ছলতা ভালো থাকে, কোম্পানির সুনাম ভালো থাকে, তখন কিন্তু আলটিমেটলি কোম্পানির যে শেয়ার মূল্যটা, ওই শেয়ার মূল্যটা বৃদ্ধি পায়। এখন তোমরা বলতে পারো যে স্যার কেন বৃদ্ধি পায়, একটু আলোচনাতে আসি। সেটা হচ্ছে আমরা সবাই স্কয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানি নামে একটা কোম্পানির নাম সবাই জানি, খুবই বড় কোম্পানি বাংলাদেশের জন্য। এখন এই যে স্কয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানি, তারা গত বছর 900% ডিভিডেন্ড বা লভ্যাংশ মানে হচ্ছে যে ঘোষণা করছিল। তো ঘোষণা করছে, বিষয়টা কিরকম? বিষয়টা হচ্ছে তুমি অ্যাজ এ শেয়ার হোল্ডার, তুমি যদি 1 কোটি টাকার শেয়ার স্কয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানির থাকে, দ্যাট মিনস তুমি মনে করো 1 কোটি টাকা ইনভেস্ট করছো, 1 কোটি টাকা শেয়ার ক্রয় করছো। দ্যাট মিনস হচ্ছে এই 1 কোটি টাকা শেয়ারের বিপরীতে তুমি শুধুমাত্র গত বছরের জন্য 9 কোটি টাকা লভ্যাংশ পেয়েছো। তাহলে দেখো তোমার টাকাটা, যে বিনিয়োগকৃত টাকাটা, সেটা বিনিয়োগকৃত জায়গাতে রয়ে গেছে, শুধুমাত্র লাভ পেয়েছো সাধারণ শেয়ার হোল্ডার হিসেবে 9 কোটি টাকা। তাহলে এটা শোনার পরে এইখানের মধ্যে যেই 22 জন আছে, সবাই চিন্তা করতেছে স্যার আমি যদি শেয়ারটা পাই স্যার, ঠিক আছে আমি কিন্তু কিনবো স্যার। কেন? কারণ হচ্ছে স্যার এখানের মধ্যে প্রচুর পরিমাণে লাভ। আমি বললাম যে আচ্ছা এখন সমস্যা কি জিসান? বিষয়টা হচ্ছে যে মনে করো শেয়ারটার দাম হচ্ছে যে এমনি কোম্পানি প্রাইস, যেটা ফেস ভ্যালু, আমরা যেটাকে লিখিত মূল্য বা ফেস ভ্যালু বলি, এটার লিখিত মূল্য স্যার 100 টাকা। কিন্তু স্যার এটা মার্কেট থেকে এখন যদি তুমি কিনতে যাও 350 টাকা লাগবে। কেন? কারণ হচ্ছে এটা যেহেতু চারিদিকে প্রচুর ডিমান্ড, ঠিক আছে, তখন কিন্তু এটার দাম অনেক বেড়ে যাবে। যাদের কাছে আছে অলরেডি, তারা বিক্রি করলো, তারা কি কম দামে বিক্রি করবে? তারা বলবে যে 350 টাকা লাগবে, 250 টাকা লাগবে, 100 টাকার শেয়ার। তারপরও কিন্তু তুমি কিনতে রাজি। কেন? কারণ তুমি জানো 350 টাকা দিয়ে যদি শেয়ারটা ক্রয় করতে পারো, তুমি এটা 2 বছরে এটা থেকে আরো ডবল লাভ করতে পারবা কোম্পানির যে অবস্থা, তখন কিন্তু তুমি ক্রয় করবা। তাহলে দেখো এবার, এই যে তুমি হচ্ছে এই সাধারণ শেয়ার হোল্ডারটা, যে প্রথমে কোম্পানি থেকে 100 টাকার শেয়ারটা 100 টাকায় কিনছিলা, কিন্তু যখন দেখলা যে কোম্পানি প্রফিট খুব ভালো দিচ্ছে, মার্কেটে কিন্তু এই কোম্পানির তখন সুনাম বৃদ্ধি পেল, এবং মার্কেটে এই কোম্পানির যে আর্থিক সচ্ছলতা সুনাম, সেটাও বৃদ্ধি পেল। কিন্তু একটা আনফরচুনেট, এই যে শেয়ার হোল্ডার, এই শেয়ার হোল্ডারের হঠাৎ করে টাকার দরকার হলো। মানে হচ্ছে তাকে অবশ্যই এই শেয়ারটা এখন বিক্রি করে ওই টাকাটা সংগ্রহ করতে হবে। তাহলে দেখো এইবার এই শেয়ার হোল্ডার বা এই বিনিয়োগকারী যেই মার্কেটে শেয়ারটা বিক্রি করবে, সেই মার্কেটটার নাম কি স্যার? সেকেন্ডারি। ভেরি গুড, সেকেন্ডারি মার্কেট। বাংলাতে কি বলা হয়? বাংলাটাই ভুলে গেছি। বাংলাটাই ভুলে গেছি। বাংলাটা কি আর মনে আছে দেখি বলেন তো? এই মার্কেটটার বাংলা নাম কি? সেকেন্ডারি, সরি, মাধ্যমিক বাজার। মাধ্যমিক বাজার। ভেরি গুড। তাহলে দেখেন এবার এই শেয়ার হোল্ডার বা এই বিনিয়োগকারী এখানে আসছে মাধ্যমিক বাজারে শেয়ারটা বিক্রি করার জন্য। তাহলে মাধ্যমিক বাজারে যখন শেয়ারটা বিক্রি করতে আসছে, তখন অন্যান্য শেয়ার হোল্ডার যারা আনলাকি, যারা প্রথমবারে কোম্পানি থেকে শেয়ারটা পায়নি, তারা কিন্তু এবার শেয়ারটা কেনার জন্য এখানের মধ্যে হুমড়ি খেয়ে পড়ছে। এখন এই শেয়ার হোল্ডার বা এই বিনিয়োগকারী বলল আমার শেয়ারের দাম কিন্তু 100 টাকা, কিন্তু আমি এটা 150 টাকার নিচে বিক্রি করবো না, আমি 150 টাকার নিচে বিক্রি করবো না। দ্যাট মিনস হচ্ছে যদি তোমাকে নিতে হয়, তোমাকে 150 টাকায় নিতে হবে, ঠিক আছে? তোমাকে কত টাকা দিয়ে ক্রয় করতে হবে? 150 টাকা দিয়ে ক্রয় করতে হবে। তাহলে দেখো যখন এই যে 100 টাকার শেয়ারটা তুমি যখন, কে ডিস্টার্ব করতেছে? নেটে ডিস্টার্ব করতেছে, কথা কাটা কাটা আসতেছে। ও আচ্ছা, কিছু তো করার নাই স্যার, একটু একটু মানে হচ্ছে দেখো কিভাবে কোপ আপ করা যায়। সো দেখো এই যে 100 টাকার শেয়ারটা, 100 টাকার শেয়ারটা 150 টাকায় বিক্রি করছো। আচ্ছা এই যে 100 টাকার শেয়ারটা, ভালো করে আমার কোশ্চেনটা বুঝো। 100 টাকার শেয়ারটা তুমি যে 50 টাকা বেশি দামে বিক্রি করতেছো, তুমি মানে হচ্ছে শেয়ার হোল্ডার বা বিনিয়োগকারী, এই যে 50 টাকা বেশি দামে বিক্রি করতেছো, এই জায়গায় এই 50 টাকা বেশি দামে বিক্রি করার জন্য কোনো ক্রেডিট কি তোমার আছে, নাকি পুরোটা ক্রেডিট কোম্পানির? স্যার আবার একটু বলবেন? দ্যাট মিনস হচ্ছে তুমি মানে হচ্ছে এই যে সাধারণ শেয়ার হোল্ডার, 100 টাকার শেয়ারটা 150 টাকায় বিক্রি করতেছো, 50 টাকা বেশি দামে বিক্রি করতেছো। এই 50 টাকা বেশি দামে বিক্রি করার কারণে মানে হচ্ছে তোমার কি কোনো ক্রেডিট আছে, নাকি কোম্পানির ক্রেডিটের কারণে তুমি এই সুবিধাটা পাচ্ছ?
কোম্পানির ক্রেডিটের কারণে কোম্পানির ক্রেডিট। ক্রেডিট, তোমার কোনো ক্রেডিট নাই এখানে। কোম্পানি ভালো কোম্পানির শেয়ার ক্রয় করতে পারছো বিদায়, বা কোম্পানির সুনাম বেশি বিদায়, বা কোম্পানি প্রতি বছর ইপিএস দিচ্ছে বিদায় তুমি এটা ভালো দামে বিক্রি করতে পারতেছো। ক্লিয়ার বিষয়টা? তুমি ভালো দামে বিক্রি করার মূল কারণটা হচ্ছে এটা। বলা হচ্ছে এই যে শেয়ারের ক্রয় মূল্যের চেয়েও যখন মাধ্যমিক বাজারে শেয়ারটা বেশি মূল্যে বিক্রি করা যায় তখন সেটাকে বলা হচ্ছে সম্পদ সর্বাধিকরণ। তখন তাকে কি বলবো? সম্পদ সর্বাধিকরণ বলবো। সম্পদ, তাহলে সম্পদ সর্বাধিকরণ মানে কি? সম্পদ সর্বাধিকরণ বলতে যেটা বুঝাই সেটা হচ্ছে যখন শেয়ারের বাজার মূল্য, এই যে দেখো এটা হচ্ছে বাজার মূল্য, 150 টাকা হচ্ছে বর্তমান বাজার মূল্য, শেয়ারের ক্রয় মূল্যের চেয়েও শেয়ারের বর্তমান বাজার মূল্য বেশি হয়, ঠিক আছে, তখন আলটিমেটলি আমাদের কোম্পানির সম্পদ সর্বাধিকরণ হয়ে থাকে। ক্লিয়ার বিষয়টা? জি স্যার। জি স্যার। কারো কোনো সমস্যা আছে কিনা বলো, তাহলে আমি নেক্সট এটা একটু মুছবো। কারো কোনো সমস্যা আছে? সো দেখো যেটা বলছিলাম সেটা হচ্ছে তাহলে সম্পদ সর্বাধিকরণ নিয়ে দেখছিলাম আমরা। হ্যাঁ, সম্পদ সর্বাধিকরণ নিয়ে দেখছিলাম। এখন বলা হচ্ছে এই যে সম্পদ সর্বাধিকরণ আলটিমেটলি আমি যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে, মনে করেন আমি 1000 শেয়ার ক্রয় করছি, প্রত্যেকটা শেয়ারের দাম হচ্ছে 100 টাকা, তাহলে আমার টোটাল ইনভেস্টমেন্ট হচ্ছে 1 লক্ষ টাকা। এটা হচ্ছে শেয়ারের সংখ্যা 1000, এটা হচ্ছে প্রতি শেয়ার মূল্য 100, এটা হচ্ছে মোট বিনিয়োগকৃত অর্থ 1 লক্ষ টাকা। এবার আসেন, সম্পদ সর্বাধিকরণ বা কোম্পানির সুনাম বৃদ্ধি পাওয়ার কারণে শেয়ারের এই যে 100 টাকা, এই 100 টাকা দাম বৃদ্ধি পেয়ে হয়ে গেল 150 টাকা। তাহলে আমার যে 100 টাকা শেয়ারটা ছিল, ওই 100 টাকা শেয়ার 1000টা শেয়ার ছিল, ওই 1000টা শেয়ার এখন বিক্রি করব কত টাকায়? 150 টাকায়। তাহলে আলটিমেটলি আমি কত টাকা পাবো স্যার? 1,50,000। ভেরি গুড, 1,50,000 টাকা। তাহলে 1,50,000 টাকা পেলাম। আর তাহলে দেখো দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে 50,000 টাকা আমি বেশি পাইছি, আর 50,000 টাকা বেশি পাওয়ার কারণটা হচ্ছে আমার শেয়ারের ক্রয় মূল্যের চেয়েও শেয়ারের বাজার মূল্য বৃদ্ধি পাওয়ার কারণে আমি এখানের মধ্যে 50,000 টাকা বেশি অর্জন করতে পারলাম। আমি 50,000 টাকা বেশি পেলাম। 50,000 টাকা বেশি পাওয়ার কারণটা কি? কারণটা হচ্ছে এই জায়গায়, কারণটা হচ্ছে 100 টাকা শেয়ারটা 150 টাকায় বিক্রি করতে পারছি, 50 টাকা বেশি দামে বিক্রি করতে পারছি। তাহলে এখান থেকে যে জিনিসটা বুঝতে পারলাম সেটা হচ্ছে কোম্পানি যখন তার সুনাম বৃদ্ধি পায়, কোম্পানির বিভিন্ন সুনামজনিত কারণ এবং কোম্পানির বিভিন্ন দক্ষতার কারণে যখন শেয়ারের বর্তমান বাজার শেয়ারের ক্রয় মূল্যের চেয়েও বাজার মূল্য বৃদ্ধি পায়, তখন আলটিমেটলি আমাদের সম্পদ সর্বাধিকরণ হয়। ক্লিয়ার? ইয়েস স্যার। তাহলে আলটিমেটলি আমরা কি বলতে পারি যে সম্পদ সর্বাধিকরণ বা সম্পদ ইকুয়ালস টু প্রতি শেয়ারের দাম। মনে করো আমি 150 টাকা আগে লিখতেছি, মনে করো প্রতি শেয়ারের দাম গুণ এই যে শেয়ার সংখ্যা লেখা যায় স্যার। দেখো তো আমার টোটাল সম্পদ 1,50,000, তাহলে 1,50,000 কিভাবে পেলাম? 150 গুণ 1000, 150 হচ্ছে প্রতি শেয়ারের দাম আর 1000 হচ্ছে শেয়ার সংখ্যা, তাহলে প্রতি শেয়ার দাম গুণ শেয়ার সংখ্যা ইকুয়ালস টু সম্পদ লেখা যায়। জি স্যার। জি স্যার। আরেকবার বলবেন? হ্যাঁ, আমি যেটা বলছিলাম যে সম্পদ সর্বাধিকরণ মানে কি? সম্পদ সর্বাধিকরণ মানে হচ্ছে শেয়ারের মানে তোমার যে বিনিয়োগ, তোমার বিনিয়োগ থেকেও যখন তোমার ইনকাম বেড়ে যাবে, আর ইনকাম বাড়ার কারণটা কি? ইনকাম তো দুভাবে বাড়তে পারে, একটা হচ্ছে প্রতি বছর শেয়ারের যে ইপিএস দেয় সেভাবে বাড়তে পারে, আর একটা হচ্ছে শেয়ারের মূল্য বৃদ্ধিজনিত কারণে বাড়তে পারে। বলা হচ্ছে যখন শেয়ারের মূল্য বৃদ্ধিজনিত কারণে তোমার ইনকাম বাড়বে বা তোমার টোটাল শেয়ারের মূল্য বেড়ে যাবে, তখন সেটাকে সম্পদ সর্বাধিকরণ বলবো। তাহলে আলটিমেটলি সম্পদ বলতে কি বোঝাচ্ছে? সম্পদ হচ্ছে আমাদের এই 1,50,000, আর এই 1,50,000 কিভাবে বের করবো? 150 গুণ 1000। 150 কি? প্রতি শেয়ারের দাম। 1000 কি? শেয়ার সংখ্যা। তাহলে প্রতি শেয়ারের দাম গুণ শেয়ার সংখ্যা ইকুয়ালস টু সম্পদ। কারো কোনো আপত্তি আছে? ডিস্টার্ব করতেছি, কিছু বুঝতেছি না। হ্যালো, ফাহাদ ডিস্টার্ব করছে? না স্যার, আমার ডিস্টার্ব হচ্ছে। স্যার তেমন ডিস্টার্ব করছে।
আচ্ছা, মনে হচ্ছে যে বলছো তার বাসায় হয়তো বা নেটে কোনো ডিস্টার্ব থাকতে পারে, ঠিক আছে? বাকিরা তো বুঝতে পারছে, সমস্যা নাই। যদি না বুঝে থাকো একটু রেকর্ডিং ক্লাস তো সবাই আরেকবার করো নাকি? স্যার আমি আবারও বলছি, যারা ক্লাসটা পূর্ণাঙ্গভাবে বুঝছেন তারা মনোযোগ দিয়ে আরেকবার রেকর্ডিংটা বুঝবেন। এটা ফাইন্যান্স ক্লাস, কোনো ধরনের স্যাক্রিফাইস এখানে হবে না। ফাইন্যান্স স্যার ক্লাসের আমি একটা রেকর্ডও স্যার কিন্তু মানে বাদ দিই না, কারণটা হচ্ছে ফাইন্যান্স ক্লাসের অবশ্যই রেকর্ডটা তোমাকে দেখতে হবে। ওই স্যার জন্য রেকর্ডিং ক্লাসের মধ্যে বোর্ডগুলো একদম ফাটা ফাটা থাকে স্যার, ওয়ার্ডগুলো ঠিক করে বোঝা যায় না। আচ্ছা ঠিক আছে, সেটার জন্য দেখি কি করা যায়, সেটার জন্য একটা ব্যবস্থা হবে। কিন্তু কথা হচ্ছে যে অন্তত আমার কথাগুলো বুঝবেন, অন্তত কথাগুলো শুনবেন, ঠিক আছে? কাজে আসবে। অবশ্যই রেকর্ডিং ক্লাসটা আরেকবার করবেন, আমি বারবার বলছি, সেটা যাতে মিস না থাকে। ওকে, সো চলো আমরা নেক্সট কথাতে চলে আসি এবার। সো আমরা দেখলাম যে সম্পদ সর্বাধিকরণ কিভাবে হচ্ছে, সেটা আমরা দেখলাম। এবার আসো, সম্পদ সর্বাধিকরণের একটা সূত্র আছে, সেটা আমরা বের করব। বলা হচ্ছে সম্পদ সর্বাধিকরণের সূত্রটা হচ্ছে, আমরা বেসিক্যালি শেয়ারের বর্তমান বাজার মূল্য বের করছিলাম। সম্পদ সর্বাধিকরণ বলতে শেয়ারের বর্তমান বাজার মূল্য বৃদ্ধি করাকে বোঝায়। তাহলে শেয়ারের বর্তমান বাজার মূল্যকে আমরা পি নট বলবো, পি নট, পি জিরো, এটাকে ফাইন্যান্সের ভাষায় পড়া হয় পি নট। পি নট মানে হচ্ছে শেয়ারের বর্তমান বাজার মূল্য। সো আমাদের সম্পদ সর্বাধিকরণ বলতে বোঝায় এই শেয়ারের বর্তমান বাজার মূল্যটাকে যদি আমরা বৃদ্ধি করতে পারি, তাহলেই কিন্তু আমাদেরকে সেটাকে বলা হচ্ছে যে সম্পদ সর্বাধিকরণ সম্ভব হচ্ছে। এবার আসেন, তাহলে এই পি নট বের করার সূত্রটা কি? পি নট বের করার সূত্রটা হচ্ছে, আমাকে সি এফ ও অথবা সি এফ ও না, সি এফ টি লেখো এই জায়গায়, সি এফ টি। এখন এই সি এফ মানে কি? সি এফ মানে হচ্ছে ক্যাশ ফ্লো, ক্যাশ ফ্লো, অথবা বাংলাতে বলা হচ্ছে নগদ প্রবাহ। এটা বাংলাতে বলা হচ্ছে নগদ প্রবাহ, ইংরেজিতে বলা হচ্ছে ক্যাশ ফ্লো, ঠিক আছে? এখন কি আগের চেয়ে বেশি বোঝা যাচ্ছে নাকি কম বোঝা যাচ্ছে স্যার? স্যার এখন একটু ঠিক আছে। স্যার এই পাশটা আগে যে সাইডটা অন থাকে ওই সাইডটা ভালো মতো বোঝা যায় না, ওই পাশটা একটু কম বোঝা যায়। আলো বেশি হলে কম বোঝা যায়? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, আচ্ছা সমস্যা নাই, আমি চেষ্টা করছি, ঠিক আছে? আমাদের কালকে তো আচ্ছা কালকের বিষয়টা একটু বলে দিই। সেটা হচ্ছে যে কালকে আপনাদের একটা পরীক্ষা হবে ফাইন্যান্সের, ঠিক আছে? আজকে আমাদের এই অধ্যায়টা শেষ হচ্ছে। তোমাদের কাজ হচ্ছে এই অধ্যায়ের লাস্টে কিছু এমসিকিউ আছে, এবং এমসিকিউর লাস্টে আনসার শিট আছে। তোমরা যেটা করবা আজকে বিকালে অথবা রাত্রে, যেটা করবা সেটা হচ্ছে পুরো অধ্যায়টা এই পর্যন্ত যা যা পড়ানো হয়েছে সেটা আরেকবার দেখবা, ঠিক আছে? আরেকবার পড়বা, মানে হচ্ছে বই থেকে, খালেকুজ্জামান বা যমুনা তোমাদের হাতে যে বইটা আছে ওই বইটা থেকে পড়বা। পড়ার পরে তোমরা পেন্সিল দিয়ে নৈবিত্তিকগুলো দাগাবা, এমসিকিউ গুলো দাগাবা। দাগানোর পরে যে আনসার শিটটা আছে, আনসার শিটের মাধ্যমে কারেকশন করবা। কারেকশন করে যেগুলো যেগুলো ভুল পাইছো সেগুলো আরেকবার করে পড়বা বা রিভিশন দিবা, ঠিক আছে? এবং ভালো করে প্রিপারেশন নিবা। কালকে তোমাদেরকে মানে হচ্ছে যে তোমাদের ক্লাসটা হচ্ছে যে কয়টায়? 11টা 20-এ, তাই না? 11টা 20-এ। স্যার কালকে তো বন্ধ না? না, কালকে বন্ধ না, পরশুদিন থেকে বন্ধ শুরু হবে আমাদের। কালকে খোলা। কালকে পরীক্ষা নিব। কালকে 11টা 20-এ তোমাদেরকে আমি একটা লিঙ্ক দিব, পরীক্ষার লিঙ্ক, ঠিক আছে? তোমাদের কাজ হচ্ছে ওই লিঙ্কে জয়েন করে তোমরা পরীক্ষা দিবা। যারা যারা পরীক্ষা দিবা তাদের প্রেজেন্ট যাবে, আর যারা যারা পরীক্ষা দিবা না তাদের প্রেজেন্ট হবে না। এবং ঢুকে তোমার প্রথম কাজ হবে, দেখবা লিঙ্কে ঢুকার সাথে সাথে তোমার নাম চাইবে, নাম লিখবা, রোল নাম্বার লিখবা, ঠিক আছে? নাম এবং রোল নাম্বার, যাদের যাদের ইমেইল আইডি আছে তারা তারা ইমেইল আইডি দিবা। আচ্ছা, এরপরে হচ্ছে 30টা প্রশ্ন। পরীক্ষার মতন হবে? বুঝি নাই। সেম স্যার পরীক্ষা বলতে পারবেন? আমি বুঝি নাই, আবার বলো। আইসিটি পরীক্ষাটাও স্যার সেম হইছে, মানে ওই ওয়েবসাইটের মধ্যে নাম, রোল নাম্বার ওইগুলো হ্যাঁ 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 হ্যাঁ, ওই রকম গুগল মিটে ওইরকম? যে পরীক্ষাটা নিচ্ছে বাকি স্যারেরা এরকমই হবে, ঠিক আছে?
প্রশ্ন থাকবে, প্রশ্নের নিচে 4টা অপশন থাকবে, যে অপশনটা রাইট তোমার মনে হয় সেই অপশনটাতে ক্লিক করবা অথবা টাচ করবা, সেটা দেখবা যে আইডেন্টিফাই হয়ে যাবে। এভাবে 30টা আনসার, 30টা জানো না জানো তোমাকে 30টাই আনসার করতে হবে। এমসিকিউ, আমি আবারও বলছি সিকিউ না, এমসিকিউ। এমসিকিউ 30টাই আনসার করতে হবে এবং লাস্টে গিয়ে অবশ্যই সাবমিট দিতে হবে, অবশ্যই সাবমিট দিতে হবে। সঙ্গে সঙ্গে তুমি রেজাল্ট পেয়ে যাবা, ঠিক আছে? এবং কোনটা তোমার ভুল হয়েছে কোনটা শুদ্ধ হয়েছে সেটাও পেয়ে যাবা। আর একটা বিষয় হচ্ছে অবশ্যই 30 মিনিটের মধ্যে তোমাকে সাবমিট করতে হবে। 30 মিনিটের বাইরে যারা সাবমিট করবা তাদের রেজাল্টও হবে না, তারা অ্যাবসেন্ট হয়ে যাবে তাদের জন্য। সো পরীক্ষা দেওয়া শুরু করার সাথে সাথে ঘড়িটা সামনে রাখবা। সো 30 মিনিটের মধ্যে তোমাকে সাবমিট করতে হবে। ওকে, আমি আবারও বলছি 30টা প্রশ্ন থাকবে, 30 মিনিটের মধ্যে সাবমিট করবা, ঢোকার সাথে সাথে টাইম কাউন্ট হবে, সঙ্গে সঙ্গে 30 মিনিট শেষ হয়েছে 30 মিনিটের আগে সাবমিট করে দিবা। সো ক্লিয়ার সবার কাছে? ইয়েস স্যার। জি স্যার। জি স্যার। সাগর কি আছে? সাগর? না স্যার, সাগর নাই। আচ্ছা ফাহাদ, তাহলে পার্টিসিপেন্ট লিস্টটা নিয়ে নাও। যদি স্যার, সিরিয়াল থাকে, স্যার, হ্যাঁ বলো। শারদীয় উৎসবের অগ্রিম শুভেচ্ছা। হ্যাঁ, শারদীয়ের অগ্রিম শুভেচ্ছা। কালকেও দেখা, ও আচ্ছা কালকে দেখা হচ্ছে না, না? আচ্ছা আমি ক্লাস আরো আছি, ঠিক আছে, কথা বলবো। ইয়া তুমি ফাহাদ, তুমি একটু পার্টিসিপেন্ট লিস্টটা নিয়ে নাও। আর হচ্ছে যে যদি সিরিয়াল না থাকে তাহলে আমাকে অবশ্যই সিরিয়াল করে দিতে হবে, আমাকে সিরিয়াল করে তারপর সাবমিট ওকে করবা। স্যার। আচ্ছা নিয়ে নাও, এখন নিয়ে নাও। এখন যারা আছে, এখন মোটামুটি 22 জন আছে, আমি ছাড়া 22 জন আছে। সো 22 জনটা নিয়ে নাও। তাহলে আমি ক্লাসে চলে আসছি। দেখো তাহলে উপরে হবে সিএফটি, নিচে হচ্ছে 1 প্লাস কে। এই কে মানে কি? কে মানে হচ্ছে রিস্ক অথবা ঝুঁকি, রিস্ক অথবা ঝুঁকি। কে বলতে ঝুঁকি বুঝায় অথবা রিস্ক বুঝায়। আর এইদিকে হবে টি। টি মানে কি? টি টি মানে হচ্ছে টাইম অথবা সময়। আর যেহেতু কয়েক কয়েক বছর আমাদের এই সাউন্ড অফ ছবিও করো, তো নিতে হবে। ছবি নিলে নে, ছবি নাই এত কথা আজ করতে তুই তোরা বুঝে দিয়েছে। এখন আমি ক্লাস এটা করে 2টা ক্লাস মিস দিতে হবে। তোমরা একটু সাউন্ড অফ করে রাখবা, হ্যাঁ? আচ্ছা দেখো, যেটা বলছিলাম সেটা হচ্ছে আমাকে তাহলে এই জায়গায় সামেশন দিতে হচ্ছে। সামেশন হচ্ছে আমরা স্ট্যাটিস্টিক্সে মনে হচ্ছে পড়ছি, সামেশন মানে হচ্ছে কয়েক বছরের যোগফলকে আমরা যোগফলের জন্য আমরা সামেশন ইউজ করি। তাহলে এখানে n তম বছর, আর টি মানে হচ্ছে 1, মানে প্রত্যেক বছরকে এখানে টি হিসেবে হিসেবভুক্ত করা হচ্ছে। আচ্ছা যাই হোক, এখন মূলত তাহলে আমাদের এই যে শেয়ারের বর্তমান বাজার স্যার, মূল্য, নিচে click শেয়ারের নিচে হচ্ছে টি ইকুয়ালস টু 1, টি ইকুয়ালস টু 1। ওকে, তাহলে দেখো এই যে পি নট, পি নট বলতে এখানে আর ওইদিকে পি নট বলতে এখানে শেয়ারের বর্তমান বাজার মূল্য বোঝানো হচ্ছে। সিএফ বলতে এখানের মধ্যে ক্যাশ ফ্লো অথবা নগদ প্রবাহ বোঝানো হচ্ছে। কে বলতে এখানের মধ্যে রিস্ক অথবা ঝুঁকি বোঝানো হচ্ছে। টি বলতে টাইম বোঝানো হচ্ছে, ঠিক আছে? এবং আমরা এই সূত্রটা ব্যবহার করে আমরা শেয়ারের বর্তমান বাজার মূল্য পাবো। এবং আমরা জানি শেয়ারের বর্তমান বাজার মূল্য বৃদ্ধি মানে হচ্ছে সম্পদ সর্বাধিকরণ, এটা আমরা জানি। এবার চলে আসি আমরা আরেকটা কথায়, সেটা হচ্ছে এই যে স্যার রিস্কটা পড়ছিলাম, এই রিস্ক পড়ছি, রিস্ক তাহলে স্যার আমি সিএফ বা নগদ প্রবাহ নিয়ে স্যার গত কয়েকটা ক্লাস আলোচনা করছেন। নগদ প্রবাহ মানে হচ্ছে প্রতি বছর আমি যে টাকাটা পাচ্ছি সেটা হচ্ছে নগদ প্রবাহ। আমি স্যার টাইমও চিনি স্যার, আমি সময়ও জানি, কিন্তু স্যার রিস্কটা যদি আরেকবার বলতেন, রিস্ক মানে কি? রিস্ক মানে হচ্ছে আমরা জানি, রিস্ক মানে হচ্ছে দেখো আমরা ট্রেজারি বিলে ইনভেস্ট করলে কোনো ধরনের রিস্ক নেওয়া ছাড়া একটা গেইন করতে পারি বা আয় করতে পারি, যেটাকে আমরা বলতে পারি ঝুঁকি মুক্ত আয়ের হার, অথবা ইংরেজিতে বলা হচ্ছে রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন, রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন অথবা ঝুঁকিমুক্ত আয়ের হার। ঠিক আছে, বলা হচ্ছে এই যে ঝুঁকিমুক্ত আয়ের হার, এই ঝুঁকিমুক্ত আয়ের হারের সাথে আমরা রিস্ক প্রিমিয়াম যেটাকে বলা হচ্ছে ঝুঁকি প্রিমিয়াম অথবা ঝুঁকি অধিহার, ঝুঁকি প্রিমিয়াম, ঠিক আছে? ঝুঁকি প্রিমিয়াম, ঝুঁকি প্রিমিয়াম কাকে বলবো স্যার? এনিবডি, হোয়াট ইজ রিস্ক প্রিমিয়াম? শোনা যায় না? হ্যালো, হ্যাঁ বলো ফাহাদ, বলো।
হ্যালো, ঝুঁকি প্রিমিয়াম কাকে বলবো ফাহাদ? কেউ কি জানো না ঝুঁকি প্রিমিয়াম কাকে বলে? এটা কি কেউ জানো? পারবা? ঝুঁকি বিনিয়োগকারী প্রিমিয়াম স্যার, স্যার বলো বলো। বিনিয়োগকারীরা অতিরিক্ত ঝুঁকি গ্রহণের জন্য যে যে কি বলে অতিরিক্ত মুনাফা প্রত্যাশা করে, তাকে রিস্ক প্রিমিয়াম বলেন। ভেরি গুড, ভেরি গুড। ঠিক আছে, এই দুই একজন রেসপন্স করলে কি পুরো ক্লাসটা কি হয়ে যাবে? বাকিরা কি রেসপন্স করতে জানে না? এই কয়েকটা স্টুডেন্ট, এই ফাহাদ, নাবিল, ঠিক আছে, মাঝে মাঝে আর কয়েকজন, এই কয়েকজন শুধুমাত্র কথাবার্তা বলে, বাকিরা কি আছে নাকি নাই সেটাও মাঝে মাঝে আমি বুঝি না। ঠিক আছে, বাকিরা কি আমার স্টুডেন্ট না? হ্যাঁ, আছি স্যার। নাকি নাকি শুধুমাত্র এদেরকে ডাকি বিদায় বাকিরা রাগ করতেছো, এরকম কিছু? কথা বলতে হবে তো, তাই না? মানে রেসপন্স করতে হবে, কথা বলতে হবে, তাহলে না ক্লাসের আমাদের মূল মোটিভটা আসবে। তাহলে একটু ভালো করে খেয়াল করো, আমরা যখন ঝুঁকি মুক্ত আয়ের হার মানে হচ্ছে ট্রেজারি বিলে ইনভেস্ট করলে আমরা যে ইনকাম করব সেটা প্লাস রিস্ক প্রিমিয়াম, এই দুইটা যোগ করলে আমরা রিস্ক পাবো। ঠিক আছে, তাহলে এইখান থেকে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আমরা সম্পদ সর্বাধিকরণ যখন বিবেচনা করব, সম্পদ সর্বাধিকরণ মানে হচ্ছে পি নট, আর পি নট আমরা বলছিলাম পি নটকে বৃদ্ধি করা মানে হচ্ছে সম্পদ সর্বাধিকরণ। তাহলে পি নটকে বৃদ্ধি করতে হলে আমাকে সিএফ বা নগদ প্রবাহ বিবেচনা করতে হয় নাকি হয় না? স্যার করতে হয় তো। করতে হয়। হ্যাঁ, আচ্ছা, হয়। আমাকে কে বলতে যেটা হচ্ছে রিস্ক, রিস্ক বিবেচনা করতে হয় নাকি হয় না? স্যার হয়। হয়। আমাকে এই যে টি, টি মানে হচ্ছে সময়, সময় বিবেচনা করতে হয় নাকি হয় না? সময় বিবেচনা করতে হয় হয়। 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 তাহলে তাহলে আলটিমেটলি দেখা যাচ্ছে মুনাফা সর্বাধিকরণে যে বিষয়গুলোকে বিবেচনা করতে হয় না, সময়, নগদ প্রবাহ, ঝুঁকি। সম্পদ সর্বাধিকরণের ক্ষেত্রে এই যে সময়কে বিবেচনা করতে হয়, নগদ প্রবাহকে বিবেচনা করতে হয়, রিস্ক বিবেচনা করতে হয়। তাহলে এই তিনটা জিনিস বিবেচনা করতে হয়। তাহলে আমরা যা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আলটিমেটলি সম্পদ সর্বাধিকরণ হচ্ছে অর্থায়নের মূল লক্ষ্য হওয়া উচিত। সম্পদ সর্বাধিকরণ অর্থায়নের মূল লক্ষ্য হওয়া উচিত। সম্পদ সর্বাধিকরণ অর্থায়নের মূল লক্ষ্য হওয়া উচিত। মুনাফা সর্বাধিকরণ অর্থায়নের মূল লক্ষ্য হওয়া উচিত নয়। কেন? কারণ হচ্ছে মুনাফা সর্বাধিকরণে যে জিনিসগুলো বিবেচনা করা হয় না, সম্পদ সর্বাধিকরণে আবার সেই জিনিসগুলোকে বিবেচনা করা হচ্ছে। তাহলে আপনারা আশা করছি বুঝছেন বিষয়টা। আমি কি আশা করতে পারি যে আপনারা বুঝছেন? ইয়েস স্যার। আচ্ছা, জি, স্যার। ঠিক আছে, তাহলে একটু সবাই ফিন্যান্স বুকের 26 নাম্বার পেজে আসবো। 26 নাম্বার পেজ, 26 নাম্বার পেজে এসে দেখো, বলা হচ্ছে সম্পদ সর্বাধিকরণ নিয়ে আলোচনা করছে এবং বক্সের মধ্যে লেখছে সম্পদ ইকুয়ালস টু প্রতিটি শেয়ারের দাম। ওই যে দাম বৃদ্ধি পেয়ে 150 টাকা হলো, তাহলে প্রতিটি শেয়ারের দাম গুণ শেয়ার সংখ্যা ইকুয়ালস টু সম্পদ, এটা আমরা পড়ছি। এবং একদম সম্পদ সর্বাধিকরণ থেকে সুন্দর করে প্রত্যেকটা লাইন মনোযোগ দিয়ে পড়তে থাকবা। আশা করে কোনোটা বুঝবা না এই ধরনের থাকবে না, প্রত্যেকটা লাইন বুঝবা। ঠিক আছে, 27 নাম্বার পেজে আসো। 27 নাম্বার পেজের মাঝখানে একটা বক্স আছে, বক্সটা পড়ার দরকার নাই, শুধু বক্সটা পড়ার দরকার নাই। বক্সের পাশে ক্রস চিহ্ন দিয়ে দাও, বক্সটা ক্রস চিহ্ন দিয়ে দাও। শুধু বক্স ছাড়া বক্সের উপরে যা লিখছে সেগুলোও পড়বা, বক্সের নিচ থেকে আবার আস্তে আস্তে পড়ে পড়ে যাবা। আশা করি তোমাদের কোথাও প্রবলেম হবে না, আর প্রবলেম হলে আমাকে জানাবা। পরের পৃষ্ঠায় আসো, 28 নাম্বার পেজ। 28 নাম্বার পেজও সুন্দর করে উপর থেকে পড়তে থাকবা। পড়তে 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 কোথাও যদি না বুঝো তাহলে আমার ক্লাসটা দেখবা, ক্লাসটা দেখে অবশ্যই আগে ক্লাসটা একবার করে তারপর পড়তে বসবা। তবে আমি তোমাদেরকে একটা অবগতির জন্য জানাচ্ছি, পারলে দুপুরে ক্লাস শেষ হওয়ার পরে লাঞ্চের পরে আজকে বিকালবেলা, ঠিক আছে, যদি একটু রেস্ট নাও নিবা, বিকালবেলা উঠে প্রথমে ফাইন্যান্স নিয়ে বসবা। ফাইন্যান্স নিয়ে বসে প্রথমে আমার রেকর্ডিং ক্লাসটা করবা। রেকর্ডিং ক্লাসটা করে, এই সাউন্ড আসছে রে বাবা। আচ্ছা, রেকর্ডিং ক্লাসটা করে তারপর হচ্ছে যে সম্পদ সর্বাধিকরণ আমাদের ফিন্যান্স বুক থেকে পড়বা সুন্দর করে। ঠিক আছে, আগে এই কাজটা করে ফেলবা, প্রথমে রেকর্ডিং ক্লাসটা করবা, তারপর সম্পদ সর্বাধিকরণটা পড়বা। আমি আবারও বলছি,
এটা বেশিক্ষণ লেটে করিও না, এটা যত তাড়াতাড়ি করবা মাথার মধ্যে তত তাড়াতাড়ি কাজ করবে, ঠিক আছে? সো এটা পড়তে পারবা তো না? Yes, sir. তাহলে আজকে এটা করবা এবং আজকে পুরো অধ্যায়টা কমপ্লিট করবা, কালকের জন্য পরীক্ষা। আচ্ছা, এই জায়গায় একটা চ্যালেঞ্জ করছে, ঠিক আছে, আমার তোমাদের প্রতিবেশী রাষ্ট্র মানে হচ্ছে যে ফিমেল ব্যাচ, ঠিক আছে, তোমাদের প্রতিবেশী রাষ্ট্র ফিমেল ব্যাচ, ওরা বলছে যে স্যার প্রথম 3 জন, সেরা 3 জন মেয়েদের ক্লাস থেকে থাকবে। তাহলে ওরা 13 জন স্টুডেন্ট আর ছেলেরা প্রায় মনে হয় 25 থেকে 30 জন স্টুডেন্ট। ওরা তোমাদের সাথে একটা চ্যালেঞ্জ করলো, ঠিক আছে, যে স্যার প্রথম 3 জন মেয়েদের কাছ থেকে থাকবে। তো এখন আমি কি আসলে সেটা কি সত্যি হবে বলে মনে হচ্ছে তোমাদের, যে প্রথম 3 জন? পরীক্ষা কিন্তু ছেলে মেয়ে একসাথে, মানে একসাথে হবে না, একই পরীক্ষা হবে, সো রেজাল্ট হবে। এখন তোমাদের কি মনে হচ্ছে ছেলে মানে প্রথম 3 জনে কি মেয়েরা থাকবে? স্যার না, একজন স্যার, না এগুলো একজন ছেলে হবেই, একজন না একজন ছেলে হবে। কি বলে ফাহাদ? একজন শুধুমাত্র? ওরা 3টা স্থান দখল করার মধ্যে ওরা 13 তিনজন তো কখনো হবে না, স্যার 3 জন তো কখনো টার্গেট পূরণ করতে দেব না। তাই না? টার্গেট পূরণ হবে না। মানে হচ্ছে তোমরা নিজেদেরকে সেরা করার কোনো চিন্তা নাই, ওদেরকে হারানোর তোমাদের চিন্তা। আচ্ছা ঠিক আছে, আমি চাচ্ছি ছেলেদের ব্যাচ থেকে আমি চাচ্ছি প্রথম স্থানটা ছেলেদের কাছ থেকে থাকুক, কারণ আমি সবসময় ওদের ব্যাচে ছেলেদের গুণগান করে আসছি, ঠিক আছে? সো ওদের ক্লাসে আমি সবসময় ছেলেদের গুণগান করে আসছি। কালকে যদি সেটা না হয় তাহলে কিন্তু এরপর থেকে ওরা বলবে যে স্যার যাদের গুণগান করে আসছেন তারা তো স্যার পরীক্ষায় আমাদের উপরে যেতে পারে নাই। সো আমার মান সম্মানটা একটু রাখিও স্যার, ওকে? স্যার সবার উদ্দেশ্যে স্যার। বলছি, কালকে তোমাদের নিজেদেরকে প্রুভ করার জন্য একটা সেরা সময়, সো নিজেদেরকে প্রুভ করো, ওকে? তোমাদের সাথে হয়তোবা কালকে এভাবে আর দেখা হবে না, সো আগে থেকে শারদীয় শুভেচ্ছা, যদিও করোনা, তারপরও আমার বাসা হচ্ছে হালি শহরে, ঠিক আছে? আমার মোবাইল নাম্বার সবার কাছে আছে। আমি আমি এখনো শপিং এ যেতে পারি নাই, শপিং এ দেখি কালকে যাওয়ার চিন্তা ভাবনা আছে, যদি যেতে পারি, আর না হলে ফ্রাইডে যাব। আমি আসলে প্রত্যেক বছর এরকম লেটেই শপিং করি, কিছু করার নাই, কাজের কারণে বা ব্যস্ততার কারণে শপিং করা হয় না। তো বেসিক্যালি হচ্ছে যে কেউ যদি পুজো দেখতে আসো হালি শহরে তাহলে আমাকে ফোন করিও, আমাদের পুজো মণ্ডপে আসিও, বাসায় আসতে পারো। হালি শহর কোথায়? হালি শহর হচ্ছে, আমার বাসা হচ্ছে কলেজ রোডের লাস্টে, কলেজ রোড, ঠিক আছে, ফজলু হাজারা কলেজ, ফজলু হাজারা কলেজের লাস্টে আমার স্যার বাসা। বছর কি স্যার মণ্ডপ হবে স্যার? স্যার আমার বাসা তো ফজলু হাজার সামনে। আচ্ছা আচ্ছা, তুমি তাহলে আমার প্রতিবেশী আর কি। আচ্ছা ঠিক আছে, স্যার বছর সমস্যা কি নাই, স্যার মণ্ডপ বসবে স্যার? বসবে মণ্ডপ বসবে, সবকিছু হবে, পুজো হবে, ওকে, সবকিছু হবে। ঠিক আছে, তোমাদেরকে অগ্রিম শারদ শুভেচ্ছা। তোমাদের ছুটির পরে আবার এভাবে দেখা হবে, আর কালকে পরীক্ষার জন্য প্রিপারেশন নাও। ডিউ টাইমে আমরা পরীক্ষাটা দিয়ে দিব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে, সুস্থ থাকবে।